Good afternoon, everyone. আমি বিশ্বনাথ কর্মকার, ড্রাফটসম্যান সিভিল ইনস্ট্রাক্টর ফ্রম গভর্নমেন্ট আইটি ইনপুট রানিং আন্ডার পিটিভি থেকে আজকে আমি আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি একটি নতুন টপিক নিয়ে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ড্রাফটসম্যান সিভিলের বিল্ডিং ড্রয়িংয়েরই একটা টপিক, প্রভিশন অফ সেফটি, নিরাপত্তার বিধান সংক্রান্ত বিষয় আজকে আমরা আলোচনা করব। তো এর মধ্যে কী কী জিনিস জানতে পারবো, এটা হচ্ছে ফায়ার প্রোটেকশন কী জিনিস, তার ইন্ট্রোডাকশন, জেনারেল ফায়ার সেফটি রিকোয়ারমেন্ট ফর বিল্ডিংস, ফায়ার রেজিস্ট্যান্স কনস্ট্রাকশন অ্যান্ড ফায়ার অ্যালার্ম। তো এই চ্যাপ্টারটাকে আমরা দুটো ভাগে পড়ব। তো আজকে চলো এই প্রথম পার্টটা শুরু করা যাক। ইন্ট্রোডাকশন টু ফায়ার প্রোটেকশন ইঞ্জিনিয়ারিং। আগুন যে ফায়ার, সেটা কীভাবে আমরা ওটাকে আটকাবো, তাকে প্রোটেক্ট করব, তার কারিগরি বিদ্যা হচ্ছে ফায়ার ইঞ্জিনিয়ারিং ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপালস টু প্রোটেক্ট পিপল, property and their environments from the harmful and destructive effects of fire and smoke. ফায়ার ইঞ্জিনিয়ারিং হচ্ছে একটা বিজ্ঞান এবং কারিগরি বিদ্যার যে নীতির উপরে চলছে, সেটা হচ্ছে কী করে মানুষজনকে, তাদের আসবাবপত্র আর পরিবেশকে কী করে আমরা আগুনের যে ধ্বংসাত্মক যে পরিণাম, যে ফলাফল, সেটাতে কী করে বাঁচানো সম্ভব ফায়ার এবং স্মোকের হার্মফুল অ্যান্ড ডিস্ট্রাকটিভ এফেক্ট থেকে। It encompasses fire protection engineering, which focuses on fire detection, suppression and mitigation, and fire safety engineering, which focuses on human behavior and maintaining a tenable environment for evacuation from fire. তো এই ফায়ার ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে কী কী জিনিস পড়ছে, এর মধ্যে ফায়ার প্রোটেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে আসছে কী করে ফায়ারকে চিহ্নিত করা যায়, তার ফায়ার ডিটেকশন, কী করে আগুন নেভানো, কী করে আগুনকে আটকানো যায়, এইসব জিনিসগুলো পড়ছে ফায়ার ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে, ফায়ার প্রোটেকশন ইঞ্জিনিয়ারিং। আর যেটা ফায়ার সেফটি ইঞ্জিনিয়ারিং, তার মধ্যে আসছে কি যে কোনো জায়গায় যদি কোনো অগ্নিকাণ্ড ঘটছে, তো সে সময় মানুষজনের কীরকম বিহেভিয়ার হয়, কী করে সেখান থেকে নিরাপদে সিকিউরলি বেরিয়ে আসা যায়, কী করে এনভায়রনমেন্টকে সঠিক বজায় রাখা যায়, আর কী করে ইভ্যাকুয়েট করা সম্ভব সেই অগ্নিস্থল থেকে। ইন ইউনাইটেড স্টেটস ফায়ার প্রোটেকশন ইঞ্জিনিয়ারিং ইজ অফেন ইউজ টু ইনক্লুড ফায়ার সেফটি ইঞ্জিনিয়ারিং। তো ইউএসএ মানে আমেরিকাতে ফায়ার প্রোটেকশন ইঞ্জিনিয়ারিংটাই প্রায় ইনক্লুড কার মধ্যে থাকছে, ফায়ার সেফটি ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে এটা ইনক্লুড হয়ে থাকে। এই যে ডিসিপ্লিনটা, সেটা কি বলছে, দ্য ডিসিপ্লিন অফ দ্য ইঞ্জিনিয়ারিং ইনক্লুডস বাট ইজ নট এক্সক্লুসিভ টু, কী জিনিস এখানে দেওয়া রয়েছে, মানে কী কী এর মধ্যে ইনক্লুড আছে, কী ইনক্লুড নেই। ফায়ার ডিটেকশন, ফায়ার অ্যালার্ম সিস্টেমস অ্যান্ড ব্রিগেড কল সিস্টেমস, যেটার সাহায্যে কি যে আগুনকে চেনা সম্ভব, যে কোথায় আগুন লেগেছে সেটাকে চিহ্নিতকরণ করা, ডিটেক্ট করা। অ্যাক্টিভ ফায়ার প্রোটেকশন, ফায়ার সাপ্রেশন সিস্টেমস, কী করে আগুনকে আটকানো যাবে। প্যাসিভ ফায়ার প্রোটেকশন হচ্ছে কি ফায়ার অ্যান্ড স্মোক ব্যারিয়ার্স, স্পেস সেপারেশনস, আলাদা আলাদা করে জায়গাকে সেপারেট করে রাখা, আর আগুন আর স্মোক যাতে ওটা পেরোতে না পারে সেই জায়গা, সেখানে ব্যারিয়ার দেওয়া, বাধা দেওয়া। তারপরে হচ্ছে স্মোক কন্ট্রোল অ্যান্ড ম্যানেজমেন্ট, স্মোক ধোঁয়াকে নিয়ন্ত্রণ করা, সে সংক্রান্ত ব্যবস্থাপনা। এসকেপ ফ্যাসিলিটিস, কী করে ইভ্যাকুয়েট করবে কোনো বিল্ডিংয়ে যদি কোনো আগুন লেগে যায়, কিংবা কোনো ইন্ডাস্ট্রিতে কোথাও, তো সেখান থেকে কী করে পলায়ন করা যাবে, সেই সব ফ্যাসিলিটিস। তার মানে কী কী থাকছে এর মধ্যে, এমার্জেন্সি এক্সিট, ফায়ার লিফ্টস এক্সেট্রা। এবার হচ্ছে বিল্ডিং ডিজাইন, লেআউট অ্যান্ড স্পেস প্ল্যানিং। ফায়ার সংক্রান্ত যখন কোনো ব্যাপার থাকে, তখন ফায়ার ডিটেকশন কিংবা ফায়ার প্রোটেকশন কিংবা ফায়ার সেফটি, সেই জিনিসগুলোকে বিল্ডিং ডিজাইনের সময় এটাকে লেআউটের মধ্যে রাখা হয়, যে আগুন যদি কোনো জায়গাতে লাগছে, যদি কোনো অগ্নিকাণ্ড হচ্ছে, তো অগ্নি নির্বাপক ব্যবস্থা কীরকম থাকবে, আর সেখান থেকে কীভাবে সেফলি সবাইকে ইভ্যাকুয়েট করানো সম্ভব হবে। তো সেই পরিকল্পনাগুলোকে নিয়ে পরে তারপরে বিল্ডিং ডিজাইন ঠিকভাবে করতে হয়, তার লেআউট ঠিকভাবে বানাতে হয়। আর সেটার জন্য স্পেস রাখা দরকার পরিকল্পনার মধ্যে, যে প্ল্যানিংটা তৈরি করা হবে বিল্ডিংয়ে সেখানে। তারপর হচ্ছে ফায়ার প্রিভেনশন প্রোগ্রাম, কী করে আগুনকে রোধ করবো, তার সংক্রান্ত কোনো অনুষ্ঠান, কোনো প্রোগ্রামস কিছু। ফায়ার ডায়নামিক্স অ্যান্ড ফায়ার মডেলিং, ফায়ার কী জিনিস, ফায়ারের বিভিন্ন ফায়ার, যেরকম অনেক রকমের ফায়ার থাকে, ঠিক আছে, সেই সংক্রান্ত মডেল তৈরি করা। তারপর হচ্ছে হিউম্যান বিহেভিয়ার ডিউরিং ফায়ার ইভেন্টস, যদি কোনো জায়গায় কোনো অগ্নিকাণ্ড ঘটলো, তখন সে সময়তে মানুষ কীভাবে বিহেভ করছে। তার সঙ্গে হচ্ছে ঝুঁকিপূর্ণ বিশ্লেষণ, মানে রিস্ক অ্যানালিসিস ইনক্লুডিং ইকোনমিক ফ্যাক্টরস। তা আদার্স যেসব অর্থনীতির যে বিষয়গুলো থাকে, সেগুলোকে দেখে পরে বাদবাকি জিনিসগুলোকে এখানে ম্যানেজমেন্ট করা হয়ে থাকে। তো প্রথমে আসছে ওয়ার্ল্ড ফায়ার ম্যানেজমেন্ট। ফায়ার প্রোটেকশন ইঞ্জিনিয়ার্স আইডেন্টিফাইড রিস্ক অ্যান্ড ডিজাইন সেফগার্ডস দ্যাট এড ইন প্রিভেন্টিং, কন্ট্রোলিং অ্যান্ড মিটিগেটিং দ্য এফেক্ট অফ ফায়ার্স। যারা ফায়ার প্রোটেকশনের যারা কারিগরিবিদ থাকেন, তারা
কতটা ঝুঁকি সেটাকে তারা চেনার চেষ্টা করেন, সেই অনুপাতে তারা সেটা ডিজাইনিং করেন কিসে, যে কী করে সে ফায়ার থেকে সেফগার্ড করা সম্ভব, কী করে সেটাকে রোধ করা যাবে, কী করে সেটাকে আটকানো যাবে, আর কী করে সেটার সঙ্গে বোঝাপড়া করা যাবে, ওই ফায়ারের যে এফেক্ট হবে সেটাতে কী করে সবাইকে সেফলি ইভ্যাকুয়েট করানো যাবে। ওয়াইল্ড সংক্রান্ত ওয়াইল্ড ফায়ার ম্যানেজমেন্ট, ফায়ার ইঞ্জিনিয়ার্স অ্যাসিস্ট আর্কিটেক্টস, বিল্ডিং ওনার্স অ্যান্ড ডেভেলপার্স ইন ইভ্যালুয়েটিং বিল্ডিংস লাইফ সেফটি অ্যান্ড প্রপারলি প্রোটেকশন গোলস। যারা ফায়ার ইঞ্জিনিয়ার থাকে তো ওনারা কাদের কাদের সাহায্য করে থাকেন, কাদেরকে অ্যাসিস্ট করে থাকেন, সেটা হচ্ছে যারা আর্কিটেক্ট থাকছে, যারা বিল্ডিংয়ের ওনার্স থাকছে, আর যারা ডেভেলপার্স থাকছে। তো কোন কোন দিক দিয়ে এটার মূল্যায়ন করা হয়, যেটা হচ্ছে বিল্ডিংয়ের কতটা সেফটি, লাইফ সেফটি কতটা বিল্ডিংয়ের, তার সঙ্গে প্রোটেকশন কতটা, সুযোগ সুবিধা মানুষকে সুরক্ষা দেওয়া যাচ্ছে, প্রপার্টি প্রোটেকশন কতটা হচ্ছে, সে সংক্রান্ত বিষয়গুলো নিয়ে পরে ফায়ার ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, বিল্ডিং ওনার, ডেভেলপার সবাইকে সাহায্য করে থাকেন। ফায়ার ইঞ্জিনিয়ার্স আর অলসো এমপ্লয়েড অ্যাজ ফায়ার ইনভেস্টিগেটর্স, ইনক্লুডিং such very large scale cases as the analysis of the collapse of the World Trade Centers. ফায়ার ইঞ্জিনিয়ার্সদেরকে আবার ফায়ার ইনভেস্টিগেটর হিসেবেও জব দেওয়া যায়, তাদেরকে এমপ্লয়মেন্ট দেওয়া যায়, তারা এমপ্লয়েড হয়। তো তাদের সেক্ষেত্রে তাদের কী কী কাজ এক্সট্রা করতে হতে পারে, যদি কোনো অনেক বড় মাত্রায় যদি কোথাও আগুন লেগে থাকে, যদি অগ্নিকাণ্ড ঘটে, তো সেই অগ্নিকাণ্ডটা ওখানে হওয়ার কারণটা কি তার বিশ্লেষণ করা, আর সেই ক্ষেত্রে ওটা কোলাপস কেন করে যাচ্ছে, যদি কোনো বিল্ডিং ভেঙে গেল তো সেইটারও সংক্রান্ত তার ইনভেস্টিগেট করা। অ্যাজ পার এক্সাম্পল যেরকম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে যে জিনিসটা হয়েছিল ইউএসএতে, নাসা ইউজেস ফায়ার ইঞ্জিনিয়ার্স ইন ইটস স্পেস প্রোগ্রাম টু হেল্প ইমপ্রুভ সেফটি। নাসা ইউএসএ যে রয়েছে, যে ন্যাশনাল অ্যারোনটিক্যাল স্পেস এজেন্সি যে ইউএসের, ওনারা ফায়ার ইঞ্জিনিয়ার্সকে ব্যবহার করেন তাদের স্পেস প্রোগ্রামে, যাতে কি সেফটি ইমপ্রুভমেন্ট আরও করার জন্য। ফায়ার ইঞ্জিনিয়ার্স আর অলসো এমপ্লয়েড টু প্রোভাইড থার্ড পার্টি রিভিউ for performance based fire engineering solutions submitted in support of local building regulations application। তো এই লাইনটা এখানে দুবার দেওয়া রয়েছে। ফায়ার ইঞ্জিনিয়ার্সদেরকে আরও কিছু এক্সট্রা কাজের জন্য তাদেরকে এমপ্লয়মেন্ট করা হতে পারে, এমপ্লয়েড তাদের হতে পারে কোন ক্ষেত্রে, যে থার্ড পার্টি রিভিউ কীভাবে প্রদান করা যাচ্ছে, রিভিউটা যেটা হচ্ছে, যেটা থার্ড পার্টিকে প্রদান করা হচ্ছে, সেটা কোন ক্ষেত্রে, যে ফায়ার ইঞ্জিনিয়ারিংয়ের যে সলিউশনস তার কতটা পারফরমেন্স, তার সঙ্গে কী কী থাকছে, যে লোকাল বিল্ডিং যে রেগুলেশনস, তার যে আইন সংক্রান্ত ব্যাপার, কীভাবে বিল্ডিংটা তৈরি হবে, সেখানে কী করে রকম ফায়ার প্রোটেকশন সব ইকুইপমেন্টস বসানো থাকবে, এই সব কিছু পারফরমেন্সগুলো সংক্রান্ত যে অ্যাসিস্ট যে এমপ্লয়মেন্ট, সেগুলো দেখছে হচ্ছে কি ফায়ার ইঞ্জিনিয়াররা। এরপরে আসছে ক্যাটাগরিজ অফ অ্যাক্টিভ ফায়ার প্রোটেকশন। ফায়ার থেকে যে সবাইকে বাঁচাতে হবে, প্রোটেক্ট করতে হবে, তো সেটার কী কী ক্যাটাগরিতে সেটা ভাগ থাকে। প্রথম কথা হচ্ছে কি ফায়ার সাপ্রেশন, কী করে ওটাকে আটকাতে হবে, আগুনকে কী করে বাধা দিতে হবে। প্রথম কথা হচ্ছে ফায়ার ক্যান বি কন্ট্রোলড অর এক্সটিংগুইশড আইদার ম্যানুয়ালি অর অটোমেটিক্যালি। আগুনকে নিয়ন্ত্রণ করা বা আগুনকে পুরোপুরিভাবে নেভানো, এটা কীভাবে সম্ভব হয়, ম্যানুয়ালি, যেটাকে বলা হচ্ছে ফায়ার ফাইটিং, যেটা ফায়ার ফাইটার্স থাকে, দমকল বাহিনী, অথবা অটোমেটিক্যালি নিজের থেকে। ম্যানুয়াল ইনক্লুডস দ্য ইউজ অফ এ ফায়ার এক্সটিংগুইশার অর এ স্ট্যান্ড পাইপ সিস্টেম। যদি মানুষের দ্বারাই হয় তাহলে সেক্ষেত্রে ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করতে হবে, অথবা একটা স্ট্যান্ড পাইপ সিস্টেমের মাধ্যমে জলের সাহায্যে সেটা নেভানো সম্ভব হবে। অটোমেটিক মিনস হচ্ছে ক্যান ইনক্লুড এ ফায়ার স্প্রিংকলার সিস্টেম। আগুনকে নেভানোর জন্য একটা স্প্রিংকলার সিস্টেম বসানো থাকে পাবলিক বিল্ডিং, রেসিডেন্স বিল্ডিংয়ে, যেখানে কি অটোমেটিক্যালি সেখান থেকে স্মোক ডিটেকশন অ্যালার্ম, যখনই স্মোক ডিটেক্ট করবে তখন ওখান থেকে ওয়াটার স্প্রিঙ্কল হবে, ওয়াটার ছড়াবে, অথবা কি একটা গ্যাসিয়াস ক্লিন এজেন্ট অথবা ফায়ার ফাইটিং ফোম সিস্টেম, এটার সাহায্যে অটোমেটিক্যালি আগুনটা নেভানো সম্ভব হবে। অটোমেটিক সাপ্রেশন সিস্টেমস উড ইউজুয়ালি বি ফাউন্ড ইন লার্জ কমার্শিয়াল কিচেন্স অর আদার হাই রিস্ক এরিয়াস। এই যে অটোমেটিক সিস্টেমটা, এটা কোথায় দেখতে পাওয়া যায়, যেখানে ঝুঁকি বেশি রয়েছে যেসব ক্ষেত্রে সেখানে, অথবা কোনো বড় কমার্শিয়াল কিচেনের ক্ষেত্রে, অথবা বড় হসপিটাল বা বড় হোটেল বা বড় মল, সেসব জায়গাতে অটোমেটিক সাপ্রেশন সিস্টেমটা দেখা যায়। এবার হচ্ছে স্প্রিংকলার। Fire sprinkler systems are installed in all types of buildings, commercial and residential.
স্প্রিংকলার সিস্টেমটা সব ধরনের বিল্ডিংয়ে ব্যবহার করা হয়ে থাকে। অ্যাজ ফর এক্সাম্পল, যেরকম কোনো ব্যবসা বাণিজ্য বিল্ডিং ক্ষেত্রে, কমার্শিয়াল বিল্ডিং, পাবলিক বিল্ডিং বা কোনো রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের ক্ষেত্রে দে আর ইউজুয়ালি লোকেটেড অ্যাট সিলিং লেভেল অ্যান্ড আর কানেক্টেড টু এ রিলায়েবল ওয়াটার সোর্স, মোস্ট কমনলি সিটি ওয়াটার। তো রুফের যে ভেতর থেকে যে সিলিং থাকছে, সে সিলিংয়ে এগুলোকে ইনস্টল করা হয়ে থাকে, ওইখানে এদের অবস্থান লোকেট করা হয়। আর একটা ভরসাযোগ্য ওয়াটার সোর্স যেখান থেকে অল টাইম জল পাওয়া যাবে, সেই ওয়াটার লাইনের সঙ্গে, যেটা সাধারণত সিটি ওয়াটার হয়, সেটা কানেক্টেড করা থাকে স্প্রিংকলারের সঙ্গে। এ টিপিক্যাল স্প্রিংকলার সিস্টেম অপারেটস when heat at the site of a fire causes a glass component in the sprinkler head to fail, thereby releasing the water from the sprinkler head. জিনিসটা কী হয়, যে কী করে স্প্রিংকলার সিস্টেমটাও কাজ করছে, যে সাইটে আগুনটা লাগছে, সেই আগুন লাগার পর ওখান থেকে একটা তাপ সৃষ্টি হবে। সেই তাপ কী করে, যে স্প্রিংকলার সিস্টেম রয়েছে সেখানে যে স্প্রিংকলারের হেড থাকছে, সে হেডে গিয়ে ওখানে যে গ্লাস কম্পোনেন্ট থাকে সেখানে গিয়ে যখন ওটা টাচ করছে তখন ওটা সেন্স করছে। তো স্প্রিংকলার হেডটা ওখানে ফেল করে যায়, ওর ভেতর থেকে কী করে জলটাকেও রিলিজ করে দেয়, যেটা স্প্রিংকলার হেড থেকে বেরোয়। অথবা অনেক ক্ষেত্রে ফায়ার ডিটেকশন অ্যালার্ম থাকে, তো সে অ্যালার্ম যখনই বেজে উঠবে, কিংবা স্মোক ডিটেকশন অ্যালার্ম যখনই সে সেন্সারে যখন অ্যালার্ম মানে স্মোকটা যখনই বুঝতে পারবে, সেন্স করবে, তখন অটোমেটিক্যালি স্প্রিংকলার সিস্টেম থেকে জলটা বেরিয়ে পড়ে সে আগুনটাকে নেভানোর চেষ্টা করবে, যেটা হচ্ছে অটোমেটিক। This means that only the sprinkler head at the fire location operates, not all the sprinklers on a floor or in a building. তো এখানে স্প্রিংকলার সিস্টেমের ক্ষেত্রে কী হচ্ছে, শুধুমাত্র সেই স্প্রিংকলার হেডটাই কাজ করবে যে স্প্রিংকলার হেডটাতে হিটটা সে অনুভব করছে অটোমেটিক্যালি। কারণ যে সাইডে আগুন লাগছে সেখান থেকে যে তাপটা উৎপন্ন হচ্ছে, সে তাপটা কী পরে স্প্রিংকলার হেডে গিয়ে পরে যখনই সেন্স হচ্ছে, যখনই ওখানে ধাক্কা খাচ্ছে, তখনই ওখান থেকে অটোমেটিক্যালি হেডটা সরে গিয়ে ওখান থেকে জল বেরিয়ে আসছে। তো তার মানে একটা বিল্ডিংয়ের মধ্যে যতগুলোই স্প্রিংকলার হেড লাগানো থাকুক না, কিন্তু সবকটা একই সময় কিন্তু একসঙ্গে কাজ করছে না। Sprinkler systems help to reduce the growth of a fire, thereby increasing the life safety and limiting structural damage. তো স্প্রিংকলার সিস্টেম থাকার পক্ষে সুবিধা কী হয়, আগুনের যে গ্রোথ, যে আগুন যে বেড়ে চলেছে, যদি অগ্নিকাণ্ড ছোটো থেকে যদি বড় হয়, তো সেইটাকে আটকে দেয়, কমিয়ে দেয়। আর সেই সূত্রে কী কী জিনিস বাড়িয়ে দেয়, অটোমেটিক্যালি জীবনের যে সুরক্ষা, লাইফ সেফটি, সেটাকে বাড়ায়। আর তার সঙ্গে কিছু স্ট্রাকচার যেটা থাকছে, কাঠামো, সে কাঠামোর যে ড্যামেজ, সে ড্যামেজটা হতে দেয় না, সেটাকে আটকে দেয়। এরপর আসছে ফায়ার ডিটেকশন। ফায়ার ইজ ডিটেক্টেড আইদার বাই লোকেটিং দ্য স্মোক, ফ্লেম or heat, and an alarm is sounded to enable emergency evacuation as well as to dispatch the local fire department. ফায়ারকে মানে ডিটেক্ট করা, ওকে চিহ্নিতকরণ করা, যেটা কীভাবে হচ্ছে, হয় কোনো স্মোকের মাধ্যমে, ধোঁয়া যদি যেখান থেকে উঠছে তার মানে ওখানে কোথাও আগুন লেগে থাকতে পারে, বা কোনো ফ্লেম যদি আগুনে ফুলকি দেখা যায় তার মানে ওখানে আগুন লেগেছে, বা কোনো তাপ। তো স্মোক, ফ্লেম বা হিট, এইটা যখনই ডিটেক্ট করা সম্ভব হচ্ছে, তার মানে কি ওখানে ফায়ার ডিটেক্ট করা যাচ্ছে, তো সঙ্গে সঙ্গে একটা অ্যালার্ম সিস্টেম এখানে বেজে ওঠে। তো সেই অ্যালার্মটা সাউন্ডেড যখন হয়, তাহলে তখন সঙ্গে সঙ্গে ওখান থেকে এমার্জেন্সি এভাকুয়েশনের জন্য সবাই বেরিয়ে আসে। আর লোকাল যে ফায়ার ডিপার্টমেন্ট থাকে তাদের কাছে একটা নিউজ পৌঁছে যায়, একটা খবর যায় যে ওখানে ফায়ার লেগেছে। ওইটা মেবি অটোমেটিক্যালি করা থাকতে পারে, কিংবা ওভার দ্য ফোন ওদেরকে সেটা জানাতে হবে। অ্যান্ড ইন্ট্রোডাকশন টু ফায়ার ডিটেকশন অ্যান্ড সাপ্রেশন ক্যান বি ফাউন্ড হেয়ার। যেটা এখানে বলেছে, একটা ইন্ট্রোডাকশন দিয়েছে, বলছে where a detection system is activated it can be programmed to carry out other actions. These include de-energizing magnetic hold open devices on fire doors and opening servo actuated vents in stairways. তো ফায়ার ডিটেকশনের সঙ্গে আরও কিছু সিস্টেমস এখানে অ্যাটাচ করা থাকে যেগুলো অটোমেটিক্যালি কাজ করে, সেক্ষেত্রে স্প্রিংকলারটা এর সঙ্গে অ্যাড করা থাকতে পারে। জিনিসটা কী হচ্ছে, ফায়ার যখনই ডিটেক্ট হচ্ছে, কিংবা স্মোক, ফ্লেম বা হিট, তো সঙ্গে সঙ্গেই স্প্রিংকলার যদি এর সঙ্গে অ্যাটাচ করা থাকে, তো স্প্রিংকলার সিস্টেম থেকে জল বেরিয়ে আসবে। আর যেটা ওর সঙ্গে প্রোগ্রামিং করা থাকবে, কারণ ডিটেকশন সিস্টেমটা যখনই অ্যাক্টিভেট হয় তখনই এগুলো কাজ করতে শুরু করে। তার সঙ্গে কী থাকে, যে ডিভাইসেস, যে ফায়ার ডোর যে থাকছে, তো সে ফায়ার ডোরটা অটোমেটিক্যালি সেটা ওপেন হওয়ার জন্য ওখান থেকে কী করা থাকে, ম্যাগনেটিক যে হোল্ড থাকছে সেটাকে এনার্জাইজ করে দেয়, যাতে অটোমেটিক্যালি ফায়ার ডোরগুলো ওপেন করা সম্ভব হয়, কিংবা বাই পুশ অ্যান্ড পুলের মাধ্যমে। আর তাছাড়া স্টেয়ারওয়েতে ওখানে যে ভেন্ট থাকছে সেগুলো তখন খুলে যাচ্ছে, যেটা সার্ভো অ্যাকচুয়েটেড ভেন্ট, যেটা স্টেয়ারওয়ের ওপরে যেগুলো থাকে, তাহলে ওই দিক দিয়ে অটোমেটিক্যালি রিলিজ হয়ে যাবে। মানে ফ্রেশ এয়ার যদি আসে তাহলে কিংবা ওখান থেকে স্টিমটা বেরিয়ে যাবে, যেটা স্মোকটা।
এবার হচ্ছে হাইপক্সিক এয়ার ফায়ার প্রিভেনশন। হাইপক্সিক এয়ার, এই এয়ারটা কী বলছে, ফায়ার ক্যান বি প্রিভেন্টেড বাই হাইপক্সিক এয়ার। এটা হচ্ছে এক ধরনের বাতাস, যেটা কোথায় কাজে লাগে, ফায়ার প্রিভেনশন সিস্টেমের ক্ষেত্রে কাজে লাগানো, যেটা কি বলা হয় অক্সিজেন রিডাকশন সেই সিস্টেম। অ্যান্ড are new automatic fire prevention systems that reduce permanently the oxygen concentration inside the protected volumes so that ignition or fire spreading cannot occur. আগুন যে জ্বলে ওঠে তো সেটা কি অক্সিজেন সাহায্য করে। তো এই হাইপক্সিক এয়ার মানে কি, এটা হচ্ছে অক্সিজেন রিডাকশন সিস্টেম একটা, যেটার সাহায্যে কি অক্সিজেনটাই কমিয়ে দেয়। তো অক্সিজেন যদি কমানো যায় তাহলে অটোমেটিক্যালি কি হবে, ওখানে আগুন যে ছড়াচ্ছে, যে স্প্রেডিং করছে, সেইটা বন্ধ করা যাবে। আনলাইক ট্রেডিশনাল ফায়ার সাপ্রেশন সিস্টেমস দ্যাট ইউজুয়ালি এক্সটিংগুইশ ফায়ার আফটার ইট ইজ ডিটেক্টেড, হাইপক্সিক এয়ার ইজ এবল টু প্রিভেন্ট ফায়ার্স অ্যাট লোয়ার অল্টিটিউড। হাইপক্সিক এয়ার ইজ সেফ টু ব্রিথ ফর হেলদি ইন্ডিভিজুয়ালস। বলছে ট্রেডিশনাল যে ফায়ার সিস্টেমস থাকে, যেখানে কী হয় সাধারণত ফায়ারটাকে নিভিয়ে দেওয়া হয় যখন ওটাকে ডিটেকশন করা যাচ্ছে। তো এই হাইপক্সিয়ার কী করছে, হাইপক্সিয়ার আগুনটাকে আটকাতে সাহায্য করে। হাইপক্সিক এয়ার ইজ এবল টু প্রিভেন্ট ফায়ার্স। এবারে যখন লোয়ার অল্টিটিউডে থাকছে তখন সেক্ষেত্রে হাইপক্সিক এয়ারটাকে ব্রিথ করা সম্ভব যদি কারো মানে কেউ যদি হেলদি ইন্ডিভিজুয়াল থাকছে তাদের ক্ষেত্রে। কিন্তু হাইপক্সিক এয়ার ব্রিথ না করে ভালো, কারণ এতে কি অক্সিজেন রিডাকশন সিস্টেম এটা, সেক্ষেত্রে হেলথের হ্যাজার্ড আসতে পারে। এরপর আসছে কনস্ট্রাকশন অ্যান্ড মেনটেন্যান্স, এর নির্মাণ কার্য আর কী করে রক্ষণাবেক্ষণ হয়। কারণ ফায়ার ডিটেকশন সিস্টেম যদি ইনস্টল করতে হয় তাহলে যখনই বিল্ডিংয়ে প্ল্যানিং হবে তখনই এটাকে প্ল্যানের মধ্যে রাখতে হবে। অল এএফপি সিস্টেমস মানে অ্যাক্টিভ ফায়ার প্রোটেকশন সিস্টেমস আর রিকোয়ার্ড টু বি ইনস্টলড অ্যান্ড মেনটেন্ড ইন অ্যাকর্ডেন্স উইথ স্ট্রিক্ট গাইডলাইন্স ইন অর্ডার টু মেনটেন কমপ্লায়েন্স উইথ দ্য লোকাল বিল্ডিং কোড অ্যান্ড দ্য ফায়ার কোড। এবারে বিল্ডিং ইনফরমেশন মডেলিং, বিআইএম এর যে কোড আছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী, তো সেরকম কিছু ফায়ারেরও কোড থাকে। তো এই যে লোকাল যে কোডগুলো আছে যেটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়, তো এই জিনিসগুলোকে মেনটেন করেই অ্যাক্টিভ ফায়ার প্রোটেকশন সিস্টেমগুলোকে ইনস্টল করা আর সেগুলোকে রক্ষণাবেক্ষণ করা খুবই মানে প্রয়োজনীয় জিনিস, অপরিহার্য, কারণ এটা স্ট্রিক্টলি এটা গাইডলাইন দেওয়া থাকে। AFP works alongside modern architectural designs and construction materials and fire safety education to prevent, retard and suppress structural fires. তো এর সঙ্গে কি থাকে, অ্যাক্টিভ ফায়ার প্রোটেকশন সিস্টেম থাকে, তো তার সঙ্গে কী কী জিনিস আরও কোন কোন ক্ষেত্রে কাজে লাগানো যায়, কোনো যদি আর্কিটেকচারাল ডিজাইন থাকছে, কিংবা যদি কিছু কনস্ট্রাকশন মেটেরিয়ালস থাকছে, কোনো জায়গায় যদি ফায়ার সেফটি এডুকেশন যেখানে শেখানো হচ্ছে কী করে আগুনকে আটকানো সম্ভব, ঠিক আছে, কী করে স্ট্রাকচারাল ফায়ারকে সাপ্রেস করা যায়, তো সেসব জায়গাতেও এই অ্যাক্টিভ ফায়ার প্রোটেকশন সিস্টেম সংক্রান্ত এখানে জিনিসপত্র বলে দেওয়া হয়, সেটা শেখানো হয়। জেনারেল ফায়ার সেফটি রিকোয়ারমেন্টস ফর বিল্ডিং, একটা বিল্ডিংয়ের ক্ষেত্রে সাধারণ কী করে অগ্নি নির্বাপক ব্যবস্থা কী কী প্রয়োজনীয়, কী করে সুরক্ষা, কী কী মানে জরুরি জিনিস সে সংক্রান্ত এখানে বলা রয়েছে। প্রথম কি বলছে, ইন অর্ডার that the fire hazards, that is personal hazard, internal hazard and exposure hazard, are minimized. Indian Standard 1641-1960 recommends that the buildings shall conform to the following general requirements. ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড 1641-1960 এই যে স্ট্যান্ডার্ড সেটা কি রেকমেন্ড করছে, এটা রেকমেন্ড করছে যে ফায়ার হ্যাজার্ডকে যাতে সবথেকে কম করা যায়, তো সেই জন্য যে যে বিল্ডিংসগুলো তৈরি হয়, সেটা পাবলিক বিল্ডিং হোক বা ডোমেস্টিক বিল্ডিং হোক বা রেসিডেন্সিয়াল বিল্ডিং হোক বা কমার্শিয়াল হোক, যে কোনো টাইপের বিল্ডিং, তো সেইখানে ফায়ার প্রোটেকশন যে কোড আর লোকাল বিল্ডিং যে কোড সেইগুলোকে মেনে পড়ে কী কী রিকোয়ারমেন্টগুলো ফলো করতে সেটা এখানে বলা থাকে। কী কী জরুরি জিনিস দরকার লাগবে, কোনগুলো অপরিহার্য, বলছে অল বিল্ডিংস অ্যান্ড পার্টিকুলারলি বিল্ডিংস হ্যাভিং মোর দ্যান ওয়ান স্টোরি শ্যাল বি প্রোভাইডেড উইথ লিবারেলি ডিজাইনড অ্যান্ড সেফ ফায়ার প্রুফ এক্সিটস অর এসকেপ। সব রকমের বিল্ডিং আর নির্দিষ্টভাবে যে বিল্ডিংগুলোর একটা তালার বেশি যদি কোনো তালা থাকে, হয়তো দোতলা, তিনতলা, 2 স্টোরি বা 3 স্টোরি, তো সেসব জায়গাতে মুক্তভাবে ফায়ার প্রুফের এক্সিট সেটা নকশা বানাতে হবে, কিংবা ফায়ার যদি আগুন লেগে যায় তাহলে কী করে সেফ প্যাসেজ, কী করে ওখান থেকে এসকেপ হওয়া যায় সেটার ওখানে ওটাকে তৈরি করতে হবে, নকশা বানাতে হবে।
The exits shall be so placed that they are always immediately accessible and each is capable of taking all the persons on that floor, as alternative escape routes may be rendered unsuitable, unusable and or unsafe due to fire. এবারে কোনো বিল্ডিংয়ে যদি আগুন লেগে গেল কিংবা কোনো ইন্ডাস্ট্রিতে কোনো জায়গায় যদি আগুন লাগে, যদি অগ্নিকাণ্ড ঘটছে, তো সেই সময় তো এক্সিট সব থেকে ফার্স্ট করতে হবে। তো এক্সিটটা এইভাবে রাখতে হবে যাতে ইজিলি তৎক্ষণাৎ সেই মুহূর্তে যেন ওটাকে কাজে লাগানো যায়, যেন ওটা অ্যাক্সেস করা যায়। আর যে ফ্লোরে আগুনটা লাগছে সেখানে প্রত্যেকজন যেন ওইটাকে অ্যাক্সেস করতে পারে, যেন ওখান থেকে অল্টারনেটিভ একটা রুট ওদিক দিয়ে যেন বেরিয়ে আসতে পারে। আর তার সঙ্গে যেগুলো আনইউজেবল বা যেটা হয়তো আগুনের থেকে যেটা হয়তো আনসেফ সেটা যেন ব্যবহার না করে, তবেই ওইটা দিয়ে ওরা ইজিলি আরামসে এসকেপ রুট দিয়ে বেরিয়ে আসতে পারবে। Escape routes shall be well ventilated and persons using the escapes are likely to be overcome by smoke and or fumes which may enter from the fire. এবার আগুন যখন লাগছে তখন সেক্ষেত্রে তার সঙ্গে স্মোক কিংবা ফিউমস অবশ্যই থাকবে, তার ধোঁয়া, তো সেইটা গোটা বিল্ডিংয়ে ছড়িয়ে থাকবে। তো এবার এসকেপ রুট যেদিক দিয়ে মানুষজন বেরিয়ে আসবে সে প্যাসেজ সেটা যেন ভালো মতন ভেন্টিলেশন থাকে। তাহলে কী হবে, যে মানুষজন ওখান থেকে এসকেপ করে বেরিয়ে আসার চেষ্টা করবে তাদের হেলথ হ্যাজার্ডটা কম হবে আর অটোমেটিক্যালি ফ্রেশ এয়ার ওখানে থাকবে, তো এই এয়ারটা ওখান থেকে বেরিয়ে যাবে যেটা স্মোক আর ফিউমটা। ফায়ার প্রুফ ডোরস শ্যাল কনফার্ম রিজিডলি টু দ্য ফায়ার সেফটি রিকোয়ারমেন্ট। ফায়ার সেফটি রিকোয়ারমেন্টের মধ্যে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে ফায়ার প্রুফ ডোর। যেসব ডোরগুলো ব্যবহার করা হবে সেগুলোতে যদি বিল্ডিংয়ে আগুন লেগে যায় তাহলে ওগুলো যেন আগুন না ধরতে পারে, ওটাতে যেন আগুনে যেন কোনো ড্যামেজ না করতে পারে সেসব ডোরগুলোকে, সেরকম ফায়ার প্রুফ ডোর ব্যবহার করা দরকার। Where fire resisting doors are employed as cutoff or fire breaks, they shall be maintained in good working order so that they may be readily opened to allow quick escape of persons trapped in that section of the building, and also when necessary prompt rescue work can be expeditiously carried out. ফায়ার রেজিস্টিং ডোরকে যখন কাজে লাগানো হচ্ছে মানে ফায়ার ব্রেক হিসাবে অথবা কাট অফ হিসাবে, তো সেগুলো কি, তো এই ডোরগুলো থাকলে কি হচ্ছে যে আগুন কে আটকে না যাবে খুব সহজে। তো এই ফায়ার রেজিস্টিং ডোরগুলো যাতে ঠিকভাবে কাজ করে সেই জন্য এগুলোকে গুড ওয়ার্কিং অর্ডারে ভালো করে আগে রক্ষণাবেক্ষণ করতে হবে, ওটাকে ভালো করে মেনটেন করতে হবে। আর এমনভাবে এটা ইনস্টল থাকবে যে যখনই ওটাকে ওপেন করার চেষ্টা হবে যেন তাড়াতাড়ি ওটা কুইক ওপেন হয়ে যায় আর তাড়াতাড়ি যেন ওখান থেকে মানুষজন যেন কুইক এসকেপ করতে পারে, যারা ওই সেকশনের মধ্যে ট্র্যাপ হয়ে থাকবে তাদের জন্য, যাতে প্রম্পট রেস্কিউ ওয়ার্ক যাতে খুব তাড়াতাড়ি করা যায়। ইলেকট্রিক্যাল or mechanical lifts, while reliable under normal conditions, may not always be relied on for escape purposes in the event of a fire, as the electrical supply to the building itself may be cut off or otherwise interrupted, or those relying on mechanical drive may not have the driving power available. লিফটের ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল লিফট এদের উপরে সবাই ভরসা করে থাকে রিলায়েবল নর্মাল কন্ডিশনে, সাধারণ অবস্থাতে, কিন্তু যখন অগ্নিকাণ্ড ঘটে তখন এগুলোর উপরে ভরসা না করাই উচিত এসকেপ ইন কেস অফ এসকেপ পারপাসের জন্য। কারণ ফায়ার ইভেন্ট যখন হচ্ছে, যদি কোনো জায়গায় আগুন লেগে যাচ্ছে তো সেই ক্ষেত্রে বিল্ডিংয়ের থেকে যে ইলেকট্রিক্যাল সাপ্লাই, সেই ইলেকট্রিক্যাল সাপ্লাইটা হয় নিজের থেকে কাট অফ হয়ে যাবে কিংবা ওটা আগুন লাগার কারণে ওটা বাধা পেতে পারে, সেখানে ইলেকট্রিক্যাল কিছু বিপত্তি ঘটতে পারে। তো সেই জন্যে ইলেকট্রিক্যাল লিফট মেকানিক্যাল লিফট ব্যবহার না করাই ভালো। আর তাছাড়া যে মেকানিক্যাল ড্রাইভের যে পাওয়ারটা থাকার কথা, যেটার কারণে যে লিফট উঠবে আর নামবে ইলেকট্রিক্যাল সিস্টেমে, তো সেক্ষেত্রে সে ড্রাইভিং পাওয়ারটা পাওয়া যাবে না, কারণ ইলেকট্রিক্যাল যদি সেক্ষেত্রে থেকে অফ হয়ে যায়, যদি কাট অফ হয়ে যায়। লিফট shafts and stairways invariably serve as flues or tunnels, thus increasing the fire by increased draught, and their design shall be such as to reduce or avoid this possibility and consequent spread of fire. এবারে যেদিক দিয়ে লিফট ওঠানামা করছে সেটা হচ্ছে লিফট শ্যাফট বলা হচ্ছে, আর স্টেয়ারওয়েজ কোনটা, যেখানে সিঁড়ি থাকছে সেটাকে বলছে স্টেয়ারওয়েজ, স্টেয়ারকেস হচ্ছে যেটা সিঁড়ি ঘর সেটাকে বলছে স্টেয়ারকেস। তো এই জিনিসগুলো কি, এটা একটা টানেলের মতন কাজ করে, ফ্লুয়ের মতন কাজ করছে, যে যখন আগুন লাগছে তখন এগুলো থ্রু দিয়ে ফায়ারটা ইনক্রিজ হওয়ার খুব বেশি চান্স থাকে। তো সেই জন্য এগুলো ডিজাইনগুলো এইভাবে করতে হবে যে ফায়ার যাতে যদি ইনক্রিজ করার চেষ্টা হয় যেন ওটা থ্রু দিয়ে যেন রিডিউস হয়ে যায়, কিংবা ওই ফায়ার যাতে যদি ছড়াবার চেষ্টা করে
তো সেটাকে যেন কমানো যায় বা সেটাকে যেন এড়ানো যায়। ফলস সিলিং either for sound effect or for air conditioning or other similar purpose shall be so constructed as to prevent either total or early collapse in the event of fire, so that persons underneath are not fatally trapped before they have the time to reach the exits. This shall apply to cinemas and other public or private buildings where many people congregate. অনেক ক্ষেত্রে বিল্ডিংয়ে ফলস সিলিং ব্যবহার হয়, ইভেন কি অনেকে নিজের ডোমেস্টিক বিল্ডিং মানে নিজের রেসিডেন্সিয়াল বিল্ডিংয়েও অনেকে ফলস সিলিং ব্যবহার করে থাকে। তো ফলস সিলিং কি, যে একটা আলাদা করে সিলিং বানানো হয়ে থাকে যেটা সম্ভবত জিপসাম বোর্ডের থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো এই ফলস সিলিংগুলো এইভাবে তৈরি করতে হবে যে আগুন যখন লাগছে তো সেই ক্ষেত্রে সেটা যেন তাড়াতাড়ি কোলাপস না করে যায়। যদি ওটা কোলাপস করা যায় তাহলে তার তলায় যে মানুষজনরা থাকবে তারা আটকে পড়তে পারে, ফ্যাটালি তারা ট্র্যাপড হয়ে যাবে, হয়তো এমনভাবে ট্র্যাপড হয়ে গেল যে তার ওখানে মরণাপন্ন অবস্থা, সে হয়তো এখানে মৃত্যু তার বরণ করলো। তো তাড়াতাড়ি যেন ওটা কোলাপস না করে, তো সে কোলাপস করবার আগে যেন মানুষজন তার নিচে যারা থাকছে তারা যেন এক্সিট অবধি যেন পৌঁছাবে, তাদের কাছে টাইম থাকে। তো এগুলো কোন কোন জায়গায় বেশি পাওয়া যায় সেখানে অ্যাপ্লাই করা থাকবে, যেমন কোনো সিনেমা হল বা কোনো আদার পাবলিক বা প্রাইভেট বিল্ডিং ক্ষেত্রে যেখানে অনেকজন মানুষ একসঙ্গে যেখানে জড়িত হয় সেসব জায়গার ক্ষেত্রে। To a lesser extent, the provisions of clause 8 above shall apply to single story building which may be used for residence or an equivalent occupancy. Whatever be the class or purpose of the building, the design and construction shall embody the fire retardant features for ceilings and কিংবা or roofs. যদি সীমিত হিসাবে জিনিসটাকে দেখা যায় তাহলে উপর 8 নম্বরের যে আমরা নিয়ম যে ক্লজটা পড়লাম, তো সেটা সিঙ্গেল স্টোরি ক্ষেত্রেও এটা ব্যবহার করা দরকার, যেখানে হয়তো মানে যেটা হয়তো সিঙ্গেল স্টোরি বিল্ডিং হয়তো রেসিডেন্স কিংবা কোনো অন্য কোনো অকুপেন্সি হিসেবে সেটাকে ব্যবহার করা হতে পারে, ইকুইভ্যালেন্ট কোনো অকুপেন্সি। যেখানে এবারে যে ধরনেরই বিল্ডিং হোক না কেন, যে উদ্দেশ্যে বিল্ডিংটা কাজে লাগানো হোক না কেন, কিংবা যে ক্লাসেরই বিল্ডিং হোক না কেন, সে বিল্ডিংয়ের ডিজাইন আর কনস্ট্রাকশনটা যখন হচ্ছে তো সেইখানে ফায়ার রিটার্ডেন্ট যে ফিচার্স সিলিংয়ের ক্ষেত্রে, রুফের ক্ষেত্রে, সেগুলো যেন এর মধ্যে এমবডেড করা থাকে, যেন ওর মধ্যে ওটাকে আবেশ ঘটানো থাকে, যে ফায়ার রিটার্ডেন্ট সিস্টেম যেন ওখানে থাকে। Floors are required to withstand the effects of fire for the full period stated for the particular grading. এবার কি ধরনের ফ্লোর রয়েছে, কি গ্রেডেড ফ্লোর, তো এই ফ্লোর হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ফ্লোর যদি মানে ফেল করে যাচ্ছে তাহলে আরও বেশি বিপত্তি হওয়ার চান্স থাকে। তাহলে ফায়ারের এগেনস্টে, এফেক্ট অফ ফায়ারের এগেনস্টে ফ্লোরকে ঠিক মতন যাতে ওটা বজায় থাকে, তাহলে সেভাবে জিনিসটাকে কনস্ট্রাকশন করতে হবে যাতে ফুল পিরিয়ডে যেন ওটা পুরোপুরিভাবে ঠিক থাকে। এরপর আছে কি, দ্য ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন অফ ফ্লোরস shall be of such a standard that shall obviate any replacement, partial or otherwise, because experience shows that certain types of construction stand up satisfactorily against collapse and suffer when may first be considered as negligible damage, but in practice later involves complete stripping down and either total or major replacement. তো এখানে ফ্লোরের কথাটাই বলছে, যেটা হচ্ছে যে ফ্লোরের যে ডিজাইনিং, যে নকশা, তার যে নির্মাণ কার্যটা চলছে, তো সেইটার একটা ভালো স্ট্যান্ডার্ডের হওয়া চাই, যে স্ট্যান্ডার্ডগুলো আইএস যে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের মধ্যে যে নিয়ম থাকবে সেই নিয়ম অনুসারে, আর বিআইএম এর যে বিল্ডিং ইনফরমেশন যে মডেলিং থাকবে সেই অনুসারে। তো সেখানে কি যদি কোনো রিপ্লেসমেন্ট কিছু করতে হচ্ছে বা পার্সেল যদি কোনো কিছু চেঞ্জ করতে হচ্ছে তাহলে সেটা যেন সম্ভব হয়ে থাকে, কারণ এখানে কি দেখা যাচ্ছে যে নির্দিষ্ট কিছু কিছু টাইপের নির্মাণ কার্য থাকে যেখানে কি যে কোলাপসটা হতে পারে না, স্যাটিসফ্যাক্টরিলি এগেনস্ট কোলাপস সেটা দাঁড়িয়ে থাকে, আর মেবি সেটা সাফার হতেও পারে, যে কী ক্ষেত্রে যেখানে দেখা যাচ্ছে যে ড্যামেজ হয়তো হচ্ছে না, হয়তো ড্যামেজ খুবই নেগলিজিবল, সেটা হচ্ছে আইডিয়াল অবস্থা, কিন্তু ইন প্র্যাকটিস বাস্তবে জিনিসটা কী হয়, যে হয় পুরোপুরি সেটা স্ট্রিপ ডাউন করে গেলো, পড়ে গেলো, বা সেটাকে হয়তো পুরোপুরি টোটালি বা মেজর তার মধ্যে রিপ্লেসমেন্ট করতে হলো ইন কেস অফ ফ্লোরের। So these considerations shall also be applied to other elements of structure where necessary. তো এই জিনিসগুলো একটা বিল্ডিংয়ের যে কাঠামো, সে কাঠামোর যে আদার্স যে এলিমেন্টস থাকছে সেখানেও সে এটাকে অ্যাপ্লাই করা হতে পারে। তো অতএব কি ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশনটা ঠিকভাবে স্ট্যান্ডার্ড অনুযায়ী এটাকে করতে হবে। এরপর আসছে রুফ।
Roof for the various fire grades of the building shall be designed and constructed to withstand the effect of fire for the maximum period for the particular grading, and this requires concrete or equivalent construction. It is however important that maximum endurance is provided for as stated in para 9, যেটা para 9 এর ক্ষেত্রে এখানে বলা রয়েছে যে ম্যাক্সিমাম এন্ডুরেন্স, যে কত দূর এটা লং লাস্টিং হতে পারে, হবে, বেশি সব থেকে লিমিট, একদম এক্সটেন্ট লিমিট অবধি। তো ফায়ারে বিভিন্ন রকম গ্রেডস থাকছে, তো সেই জন্য রুফটাও ঠিকভাবে সেটাকে তৈরি করতে হবে। তো রুফটাকে এইভাবে ডিজাইন আর কনস্ট্রাকশন করা হবে যাতে কি যে অগ্নিকাণ্ড যখন ঘটছে তো তার ফলে যেন ছাদটা পড়ে না যায়, রুফ যেন সেটা দাঁড়িয়ে থাকে তার এগেনস্টে, ফায়ারের এফেক্টের এগেনস্টে, সেটা কি ম্যাক্সিমাম পিরিয়ড। সেই জন্য কী দরকার, যে কংক্রিট কিংবা যে কংক্রিটের সমান কিছু জিনিস দিয়ে যখন কনস্ট্রাকশন করছি তো সেটার যেন গ্রেডিংটা ঠিক থাকে, তবে গিয়ে তার এন্ডুরেন্সটা বাড়বে। বেসমেন্ট, where basements are necessary for a building and where such basements are used for storage, provision shall be made for the escape of any heat arising due to fire and for liberating and smoke which may be caused. বেসমেন্ট কি গ্রাউন্ড ফ্লোরের তলায় যেটা থাকে সেটাকে বলা হচ্ছে বেসমেন্ট, সেখানে অনেক সময় গ্যারেজও করা হতে পারে। তো বেসমেন্ট যেখানে নেসেসারি সেখানে বেসমেন্ট বানাতে হবে, সেটা বিল্ডিংয়ের নিচে থাকছে। এবারে বেসমেন্ট যদি কোনো ইউজ করা হতে পারে অ্যাজ এ গ্যারেজ বা অ্যাজ এ কোনো স্টোরেজ, তো সেইখানে আগুন যখন লাগছে তো তার যে তাপ কিংবা তার যে স্মোক যেটা যদি ক্রমশ বাড়ে তো বেসমেন্ট থেকে যেন ওটা ইজিলি মুক্তভাবে যেন সেটা বেরিয়ে যায়, আর কিংবা স্মোক যেটা ঘটে সেটা যেন ইজিলি যেন ওটা বেরোতে পারে, যেন ওটা এসকেপ হতে পারে। It is essential that fire resistance of the basement shall conform to the highest order and all columns for supporting the upper structure shall have a grading not less than laid down in types 1 to 3. তো এবারে বেসমেন্টে কি থাকে, ওখানে কলমস থাকছে, তো বেসমেন্টে যদি বেশিক্ষণ যদি ফায়ারটা স্টে করে গেল বা স্মোক স্টে করলো বা হিট, তাহলে সেক্ষেত্রে কলমসে যদি প্রবলেম কিছু চলে আসে তাহলে কিন্তু বিল্ডিংকে দাঁড় করানো রাখা খুবই ক্রিটিক্যাল হয়ে যাবে, বিল্ডিং তখন উইথস্ট্যান্ড হয়ে দাঁড়াবে না, কারণ কলাম যদি কলাপস করে যায় তাহলে বিল্ডিং পড়ে যাবে। তো সেই জন্যে হাইয়েস্ট অর্ডারে পুরো সঠিকভাবে যাতে ফায়ার রেজিস্ট্যান্স করা যায় সেই জন্য কলমগুলোকে ঠিকভাবে বানাতে হবে, কারণ কলমগুলো কী করছে তার উপরে যে স্ট্রাকচার তাদের কিন্তু সাপোর্ট দিয়ে রেখেছে, আর তাদের যে গ্রেডিংগুলো থাকবে সেগুলো যে করা হয়ে থাকবে 1 থেকে 3 টাইপের যে গ্রেডিংস থাকছে তার হিসেবে সেটাকে বানানো থাকবে, কারণ গ্রেডিং অফ কংক্রিট যেরকম হয় তো সেই গ্রেডিং অফ কংক্রিটের থ্রু কলমসগুলোকে তৈরি করতে হবে। Smoke extraction from basements, the following requirements shall be provided for smoke extraction. এই যে ধোঁয়া যেটা হচ্ছে আগুন লাগার কারণে, যদি কোনো জিনিস মানে কম্বাসন হচ্ছে, কম্বাসন হলে অটোমেটিক্যালি ওখান থেকে স্মোক বেরোবে, ফিউমস আসবে, তো সেগুলো কী করে ওগুলোকে নিষ্কাশন পাওয়া যায়, ওই কী করে এক্সট্রাকশন করতে হবে, তার জন্য কী অপরিহার্য রিকোয়ারমেন্টগুলো রয়েছে জরুরি সেটা এখানে বলা রয়েছে। Unobstructed smoke extracts having direct communication with the open air shall be provided in or adjoining the external walls and in positions easily accessible for firemen in an emergency. ফায়ার যখন কোনো জায়গায় মানে আগুন যখন লাগলো তখন সেটা এমার্জেন্সি কন্ডিশন, তো এমার্জেন্সি কন্ডিশনে ফায়ারম্যান যাতে সেই পজিশনে যাতে ইজিলি যাতে অ্যাক্সেস করতে পারে, তো তারা কি যদি ওখানে স্মোক থাকে তাহলে স্মোক থাকলে কিছু দেখা যাবে না, তো ওই স্মোকটা যেন ডিরেক্ট যেন কমিউনিকেশন থাকে ওপেন এয়ারের সঙ্গে, তার মানে কী হবে স্মোক ইজিলি তাহলে ওখান থেকে ভেন্টিলেটরের মাধ্যমে এটা বেরিয়ে যাবে, সেটাকে এক্সট্রাক্ট করা যাবে, কারণ যেগুলো আনঅবস্ট্রাক্টেড, কারণ স্মোককে তো অবস্ট্রাকশন করা সম্ভব নয়, স্মোক ছড়িয়ে যাবে অটোমেটিক্যালি। আর এটা কীভাবে থাকছে, এই যে প্রভিশন যেটা দেওয়া থাকবে, যেটা প্রোভাইডেড করা হবে, এই যে জিনিসটা যাতে স্মোককে ইজিলি যাতে ওপেন এয়ারের সঙ্গে যাতে বেরিয়ে যেতে পারে, তো যে এক্সটার্নাল যে ওয়ালস থাকছে কিংবা পার্শ্ববর্তী যে এক্সটার্নাল ওয়ালস থাকবে সেইটা থ্রু দিয়ে যেন ইজিলি ওপেনিং দিয়ে যেন বেরোতে পারে, আর সেই ক্ষেত্রে কী হবে ফায়ারম্যানরা এমার্জেন্সির ক্ষেত্রে ইজিলি ওই জায়গাটা ওই প্লেসটাকে অ্যাক্সেস করতে পারবে। The area of smoke extract shall be distributed as far as possible around the perimeter to encourage flow of smoke and gases where it is impracticable to provide a few large extracts, for example not less than 3 meters square,
in area, a number of small extracts having the same gross area shall be provided. এবারে স্মোকটা তো অনেকটা এরিয়া জুড়ে থাকবে, তো এই স্মোককে কী করে এক্সট্রাকশন করা যায়, তো সেটাকে আলাদাভাবে ডিস্ট্রিবিউট করতে হবে। কীরকমভাবে করতে হবে, যে যতদূর সম্ভব, কারণ এই যে স্মোকের যে ফ্লোটা সেটাকে মানে যদি বেড়ে যায় তাহলে ওটাকে কী করে তাড়াতাড়ি বার করা যায়, কী করে ওটাকে এক্সট্রাকশন করা যায় বিল্ডিংয়ের ভেতর থেকে, অ্যারাউন্ড দ্য পেরিমিটার, টু এনকারেজ ফ্লো অফ স্মোক অ্যান্ড গ্যাসেস, যেখানে কি হোয়ার ইট ইজ ইমপ্র্যাকটিকেবল টু প্রোভাইড ফিউ লার্জ এক্সট্র্যাক্টস, মানে অনেক বড় বড় যদি এক্সট্রাকশন পয়েন্ট যদি করা হয় তাহলে সেটা বাস্তবে সেটা সম্ভব নয়। তো সেই জন্য কি ছোটো 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 কিছু স্মল এক্সট্র্যাক্টস করা থাকে, যেখান থেকে ইজিলি স্মোকটা যাতে বাইরের বাতাসে যেন একটা বেরোতে পারে, যেটা হচ্ছে কত 3 মিটার স্কোয়ারের থেকে কম না মানে হওয়া চলবে না, সেই সব এক্সট্রাকশন পয়েন্টগুলো যেখান থেকে স্মোকটা এক্সট্রাক্ট করা হবে। Converse to the smoke extracts shall where practicable be provided in the stall board and or pavement lights at pavement level, and be constructed of light cast iron frame or other construction which may be readily broken by firemen in emergency. The cover shall be suitably marked. এবার এই যে স্মোক যে এক্সট্রাকশন হচ্ছে, তো সেইটা যেখানে যেখানে প্র্যাকটিকেবল, যেটা বাস্তবযোগ্য যে যে পজিশনগুলো, তো সেখানে কী করতে হবে, স্টল বোর্ড বসাতে হবে বা পেভমেন্ট লাইট দিতে হবে, কোথায়, পেভমেন্ট লেভেলে। আর সেটা কি লাইট কাস্ট আয়রন ফ্রেমের মাধ্যমে সেটা থাকবে, তো যেটা কি ইজিলি ফায়ারম্যানরা এমার্জেন্সির মাধ্যমে যাতে ওটাকে ভাঙতে পারে এমার্জেন্সি সময়। আর সে কভারগুলোকে যেন ইজিলি মার্ক করা থাকে, যেরকম ফায়ার ডিটেকশনের ক্ষেত্রে ওখানে অনেকরকম কিছু সুইচ থাকে জ্বালানোর জন্য, যেটা গ্লাস দিয়ে কভার করা থাকে, ওই গ্লাসটাকে ভেঙে পড়ে ওটা দিলে পরে তারপর ওটা ল্যাম্পটা বাজে অটোমেটিক্যালি, ঠিক সেরকম জিনিস এখানে করা থাকে ইন কেস অফ স্মোক এক্সট্রাকশন। Where they pass through fire resisting separations, smoke extracts shall in all cases be completely separated from other compartments in the building by enclosures of the appropriate grade of fire resistance. In other cases, steel metal ducts may be provided. এবারে where they pass through fire resisting separations, smoke extracts shall in all cases be completely separated, মানে কি বলছে, যে যেখানে আগুন যে রোধ করার জন্য যে বন্দোবস্তগুলো করা থাকছে ফায়ার এক্সটিং সেপারেশনসতে, সেটা দিয়ে যখন পাস হচ্ছে তাহলে কি হচ্ছে, স্মোক যে এক্সট্রাকশন করা হচ্ছে সেটা আলাদাভাবে কমপ্লিট সেলকে সেপারেট করা সম্ভব। কারণ স্মোক আর ফায়ারকে যদি আলাদা করে দেওয়া যাচ্ছে তাহলে ইজিলি ফায়ারটাকে তখন এক্সটিংগুইশ করা সম্ভব। কারণ অনেক ক্ষেত্রে কী হয়, স্মোকের জন্যে ফায়ারম্যানরা ফায়ার অবধি পৌঁছতে পারে না, তাহলে স্মোককে কী করে আগে দূর বার করা যায়, কী করে আগে ওটাকে আলাদা করা যায়, সেটার জন্য ফায়ার রেজিস্ট্যান্স কিছু সেপারেশনস করা থাকে, যেটার সাহায্যে স্মোকটাকে কমপ্লিটলি সেপারেট করা যাবে অন্যান্য কম্পার্টমেন্ট থেকে পুরো আলাদা ইন দ্য বিল্ডিং। সেটা কী করা হবে, বাই ইনক্লোজার্স অফ দ্য অ্যাপ্রোপ্রিয়েট গ্রেড অফ ফায়ার রেজিস্ট্যান্স, মানে প্রপার গ্রেডিংয়ের ফায়ার রেজিস্ট্যান্স ওইখানে ইনস্টল করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে কী থাকে, স্টিল মেটাল ডাক্টও প্রোভাইড করা হয়ে থাকে, যাতে ইজিলি ওখান থেকে ফায়ারটা মানে স্মোকটাকে বার করা যায়, এক্সট্রাকশন করা যায়। Where these are sub-basements, the position of the smoke extracts from sub-basement and basements shall be suitably indicated and distinguished on the external faces of the building. এবারে অনেক ক্ষেত্রে কী হয়, যে বেসমেন্ট থাকছে তার সাব বেসমেন্ট থাকছে আর গ্রাউন্ড ফ্লোর থাকছে, আপার ফ্লোর থাকছে, ঠিক আছে। তো প্রবলেমটা বেশি মেনলি কোথায় হয়ে যায়, যদি বেসমেন্টে যদি স্মোক ওখানে পৌঁছে যায়, কারণ ওখান থেকে খুব বেশি অসুবিধা হয়। তো সেসব ক্ষেত্রে কী থাকবে, ওইখানে সুটেবলি ইন্ডিকেটিং করা থাকবে, ইন্ডিকেটার্স দেওয়া থাকবে, যে যদি কোনো কিছু ওখানে মেটাল ডাক্স থাকছে বা যদি কোনো কিছু ওখানে কোনো কভার থাকছে, লাইট কাস্ট আয়রন ফ্রেমের কিছু কভার, যেটার মাধ্যমে ওখান থেকে এমার্জেন্সির ক্ষেত্রে ফায়ারম্যানরা ওটাকে ব্রেক করে ওখান থেকে বেরোতে পারে আর স্মোকটাকে যাতে ওখান থেকে এক্সট্রাক্ট করতে পারে। তো সেটা কি, যে বিল্ডিংয়ের যে এক্সটার্নাল ফেস সেটার সঙ্গে যেন ওটাকে আলাদা করে দেওয়া থাকে, মানে বেসমেন্ট আর বিল্ডিং যে এক্সটার্নাল ফেসটা সেটার জন্য আলাদাভাবে ডিস্টিংগুইশ করা থাকে, তবে গিয়ে কি যে বেসমেন্ট বা সাব বেসমেন্ট থেকে ঠিকভাবে স্মোকটাকে এক্সট্রাক্ট করা সম্ভব হবে। এরপরে আসছে ফায়ার রেজিস্ট্যান্স কনস্ট্রাকশন, যে নির্মাণ কার্যগুলো হয় তো সেগুলোকে কীভাবে আগুন মানে অগ্নি রোধক নির্মাণ কীভাবে করা সম্ভব। In a fire resistance construction, the design should be such that the components can withstand fire as an integral member of structure for the desired period,
একটা অগ্নিরোধক যে নির্মাণ কার্য সেখানে নকশাটা এইভাবে বানানো হবে যে তার যে উপকরণ যে উপাদানগুলো থাকছে কম্পাউন্ডগুলো আর আগুন লাগা সত্ত্বেও যেন ঠিকভাবে বজায় থাকে, যেন দাঁড়িয়ে থাকে। সেটা কি, যে স্ট্রাকচারের কাঠামোর যেন একটা সমবেত একটার মধ্যে অংশের মধ্যেই হয়, সেটা হচ্ছে যতক্ষণ যে পিরিয়ড অনুসারে দরকার ততক্ষণ যেন থিমো থাকে। সাপোজ ধরুন 20 ঘন্টা মানে আগুন লেগেছে, সেটা তো 10 ঘন্টা পর ধরলেও আগুন নিভছে না, 12 ঘন্টা হয়ে গেলে নিভছে না, কিন্তু নিভতে তো টাইম লাগছে, যত ফায়ার ফাইটাররা জল দিয়ে দিচ্ছে কিংবা ফোম দিচ্ছে। তো সেই যে ডেজার্ট পিরিয়ডটা, তো সেই ডেজার্ট পিরিয়ড কতক্ষণ অবধি আগুনটাকে আটকানো সম্ভব সেইটাকে ক্যালকুলেট করে পর তারপরে বাড়ানো দরকার। তো এখানে কোন কোন ক্ষেত্রে কম্পোনেন্টগুলোকে ঠিকভাবে বাড়ানো যায়, যেরকম হচ্ছে উই শ্যাল কনসিডার দ্য কনস্ট্রাকশন অফ দ্য ফলোয়িং কম্পোনেন্ট। প্রথম হচ্ছে ওয়ালস অ্যান্ড কলমস, 2 নম্বর হচ্ছে ফ্লোরস অ্যান্ড রুফস, 3 নম্বর হচ্ছে ওয়াল ওপেনিংস, 4 নম্বরে এসকেপ এলিমেন্টস, আর 5 নম্বর হচ্ছে স্ট্রং রুম কনস্ট্রাকশন। এইগুলোকে ঠিকভাবে কনস্ট্রাকশন করা দরকার, যাতে যদি আগুন লেগে থাকছে তাহলে এই এই জিনিসগুলো যে কম্পোনেন্টের যেগুলো নাম বলা রয়েছে সেই কম্পোনেন্টগুলো যেন ফেল না করে যায়, কারণ এই কম্পোনেন্টগুলো যদি ফেল করে যায় তাহলে এই বিল্ডিংয়ের যে অকুপেন্ট যারা থাকবে, যারা অকুপেন্সি, তাদেরকে ঠিক মতন বাঁচানো যাবে না বা ফ্যাটাল হয়ে যাবে। তো এরপরে রয়েছে ওয়ালস অ্যান্ড কলমস। তো এই যে নেক্সট যেটা চ্যাপ্টার মানে এর যে নেক্সট পার্টটা, তো সেটা এর পরের দিন পড়বো, পরের দিন এই বিষয়ে জানবো। তো প্রথমে বলেছিলাম যে এটা আমরা দুটো ভাগে পড়বো। তো আজকে আমরা এই বিষয়ে যেটা জানলাম যে ফায়ার প্রোটেকশন ইঞ্জিনিয়ারিং কী জিনিস, কী কী ডিসিপ্লিন এর মধ্যে ইনক্লুড কিংবা এক্সক্লুড রয়েছে, ওয়াইল্ড ফায়ার ম্যানেজমেন্ট কী, অ্যাক্টিভ ফায়ার প্রোটেকশনে কী কী ক্যাটাগরিজ রয়েছে, তার মধ্যে রয়েছে ফায়ার সাপ্রেশন, স্প্রিংকলার সিস্টেম, ফায়ার ডিটেকশন, হাইপক্সিক এয়ার, ফায়ার প্রিভেনশন, তারপরে হচ্ছে কনস্ট্রাকশনের মেনটেন্যান্স, তারপরে ফায়ার সেফটি রিকোয়ারমেন্ট ফর বিল্ডিংস, জেনারেল কী কী রিকোয়ারমেন্ট থাকছে, আর ফায়ার রেজিস্ট্যান্স কনস্ট্রাকশনের জন্য কোন কোন কম্পোনেন্টগুলোকে আমরা ফায়ার রেজিস্ট্যান্স মানে কনস্ট্রাকশন করে থাকবো। তো আজকের এই টপিকটা আমি এইটুকুই পড়ালাম, আমরা এইটা নিয়ে এইটুকুই আলোচনা করলাম। এরপরের দিন প্রভিশন অফ সেফটি সংক্রান্ত বাদবাকি যে জিনিসগুলো থাকবে ওয়ালস অ্যান্ড কলমস থেকে শুরু করে সেটা নেক্সট ক্লাসে এটা পড়াবো। তো এই যে জিনিসটা পড়লাম সেটা তোমরা সবাই বাড়িতে দেখবে, পড়বে। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, স্টে সেফ, স্টে হোম, স্টে হেলদি। থ্যাংক ইউ।